হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অন্তর্কলজের ব্যাখ্যা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি আমরা এর আগের ভিডিওতে। আজকে আমরা স্পর্শক অবিলম্ব বা ট্যানজেন্ট নরমালের উপরে আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো আমরা স্টার্ট করছি। কত নাম্বার? 5 নাম্বার চ্যাপ্টার, স্পর্শক অবিলম্ব, ট্যানজেন্ট নরমাল। কি দেওয়া আছে? স্পর্শক অবিলম্ব। তো স্পর্শক এবং অবিলম্ব কাকে বলে? ট্যানজেন্ট এন্ড নরমাল। ট্যানজেন্ট এন্ড নরমাল, তাই তো? ট্যানজেন্ট এন্ড নরমাল, স্পর্শক অবিলম্ব এবং অভিলম্ব স্পর্শক এবং অভিলম্ব। তো সাপোজ y = f of x একটা কার্ভ দেওয়া আছে, y = f of x একটা অপেক্ষক দেওয়া আছে। এই অপেক্ষকের উপর দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা p পয়েন্ট আর একটা হচ্ছে q পয়েন্ট। তাহলে এই অপেক্ষকটা কেমন? সাপোজ এই অপেক্ষকটা এই বক্ররেখা, এই বক্ররেখার উপরে একটা পয়েন্ট দেওয়া আছে p, তাই না? আর এর উপরে আর একটা পয়েন্ট দেওয়া আছে q। এবার p পয়েন্ট আর q পয়েন্টকে যদি আমরা যুক্ত করি, p আর q কে যদি আমরা যুক্ত করি তাহলে কি পাবো? pq একটা রেখাংশ পাচ্ছি। তাহলে pq রেখাংশ y = f of x, এই যে y = f of x বক্ররেখা আছে, y = f of x বক্ররেখার pq রেখাংশ y = f of x বক্ররেখার কি হবে? জ্যা হচ্ছে, তাই কি না? জ্যা হবে। পরিষ্কার? তাহলে y = f of x এই অপেক্ষকের উপর, এই বক্ররেখার উপর p এবং q যে কোনো দুটি বিন্দু, এবার pq রেখাংশ, এই যে pq রেখাংশ এই অপেক্ষকের উপর বা এই বক্ররেখার উপর যে কোনো একটি জ্যা হবে। এবার p বিন্দুটি কি? স্থির বিন্দু। p বিন্দু যদি স্থির হয়, এবং কিউ যদি গতিশীল হয়, কি বলছে? পি বিন্দু স্থির এবং কিউ বিন্দু কি? গতিশীল। তাহলে কিউ বিন্দুটি গতিশীল হতে হতে কোন দিকে? নাকি পি এর অভিমুখে। কিউ বিন্দুটি কি চলমান বিন্দু? এটা ভেরিয়েবল পয়েন্ট, এটা ফিক্সড পয়েন্ট। তাহলে এই ভেরিয়েবল পয়েন্টটা মুভ করতে করতে, মনে করো এই ভেরিয়েবল পয়েন্টটা মুভ করতে করতে এই দিকে নয়, যে ডিরেকশনে, যেদিকে তোমাদের পি আছে সেই দিকের। তার মানে কিউ বিন্দুটি যদি এই চলবিন্দুটি যদি গতিশীল হতে হতে কোনো এক সময়, কিউ বিন্দুটি যদি গতিশীল হতে হতে এই কার্ভের উপরেই গতিশীল হতে হতে কোনো এক সময় যদি পি বিন্দুতে এসে মিলিত হয়, তার মানে কিউ বিন্দুটা কি? পি অ্যান্ড কিউ বিন্দু কি? একই বিন্দু। যদি কিউ বিন্দু পি বিন্দুতে এসে মিলিত হয়, তবে এই পি বিন্দুর যে সীমাস্থ অবস্থান, এর সীমাস্থ অবস্থানকে পিটি, এর সীমাস্থ অবস্থান পিটিকে পি বিন্দুর কি বলা হবে? স্পর্শক বলা হবে। কি বললাম? আরেকবার রিপিট করছি। y = f of x একটা বক্ররেখা কনসিডার করলাম, একটা কার্ভ কনসিডার করলাম। এই কার্ভের উপরে যে কোনো দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা p পয়েন্ট, একটা q পয়েন্ট। এখানে p পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, q পয়েন্টটা হচ্ছে মুভেবল পয়েন্ট, মুভেবল পয়েন্ট। q পয়েন্টটা এই কার্ভের উপরে মুভ করতে করতে কোনো এক সময় যদি p পয়েন্টে এসে ম্যাচ করে যায়, মিলিত হয়, তো p পয়েন্টের যে লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ p পয়েন্টের যে সীমাস্থ মান, সেই সীমাস্থ মান পিটিকে কি বলছে? পি বিন্দুর স্পর্শক বলছে। একই রকমভাবে ওই একই বিন্দুতে পি বিন্দুতে এই পিটি রেখার উপর লম্বভাবে 90 ডিগ্রি কোণ করে যদি কোনো সরলরেখা, কোনো রেখাংশ থাকে, তাহলে পিএন রেখাটা দেখো পিকিউ এর উপর কি 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে আছে। তবে এই পিএনটাকে বলা হবে, পিএনকে পি বিন্দুর অভিলম্ব বলা হবে। তাহলে এটা স্পর্শক আর এটা অভিলম্ব। স্পর্শক কাকে বলছে? যদি কিউ বিন্দুটি পি বিন্দুতে ম্যাচ হয়ে যায়, তবে পি বিন্দুর সীমাস্থ মানকে
এই পিটি রেখাকে পি বিন্দুর স্পর্শক বলা হবে। আর ওই একই বিন্দুতে এই পিটি রেখার যদি 90 ডিগ্রি লম্বভাবে অবস্থান করে থাকে, তবে পি বিন্দুটি ওই পিএন রেখাকে পি বিন্দুর সাপেক্ষে কি বলা হবে? অভিলম্ব, তাই না? তাহলে পি বিন্দুর সাপেক্ষে এটা বলা হবে অভিলম্ব, আর এটা হচ্ছে আমাদের স্পর্শক। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শক আর এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তো চলো, এবং এই বিন্দুটিকে স্পর্শক বিন্দু বলে, এবং পিএন রেখার সাপেক্ষে আবার পি বিন্দুটিকে কি বলা হয়? অভিলম্বের লম্ব বিন্দু। এটাকে লম্ব বিন্দু, পিএন রেখার সাপেক্ষে পি বিন্দুটিকে লম্ব বিন্দু, আর পিটি রেখার সাপেক্ষে পি বিন্দুটিকে স্পর্শক বিন্দু বলা হবে। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, এবার স্পর্শকের সমীকরণ আমরা অভিলম্বের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব? স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ। ইকুয়েশন অফ ট্যানজেন্ট and normal, equation of tangent and normal. সাপোজ একটা কার্ভ দেওয়া আছে, তাই কি না? সাপোজ একটা কার্ভ দেওয়া আছে, এই কার্ভের উপরে একটা ট্যানজেন্ট ড্র করলাম। কোন পয়েন্টে? নাকি পি পয়েন্টে, তাই তো? এটা হচ্ছে কত পয়েন্ট? কিউ পয়েন্ট। তাহলে পি পয়েন্টে এখান থেকে এটা ডিস্টেন্স কত? এক্স, এটা কত? ওয়াই। এটা এক্স, এটা ওয়াই। তবে পি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এক্স, ওয়াই। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখান থেকে এটা ডেল এক্স, আর এখান থেকে এটা ডেল ওয়াই। তবে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত? এক্স, ওয়াই, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হচ্ছে? এক্স প্লাস ডেল এক্স, ওয়াই প্লাস ডেল ওয়াই। এবার এই পি কিউ কর্ড, এই যে পি কিউ কর্ডটা আছে, পি কিউ জে এর সমীকরণ তাহলে কত হবে? পি কিউ জে এর সমীকরণ কি দাঁড়াবে? পি কিউ জে এর সমীকরণ ওয়াই, ক্যাপিটাল ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স ইমপ্লাইজ এক্স মাইনাস স্মল এক্স। এবার এটা কাটলে কত হচ্ছে? ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই, এখানে ডেল ওয়াই বাই এখানে ডেল এক্স, এই যে ওয়াই কাটবে, এক্স কাটবে, থাকছে কত? এক্স মাইনাস স্মল এক্স। পরিষ্কার, বোঝা গেছে? এই কিউ পয়েন্টটা তো তোমার ভেরিয়েবল পয়েন্ট, মুভেবল পয়েন্ট। এই পয়েন্টটা এই কার্ভের উপরে আস্তে আস্তে কোনো এক সময় যখন পি পয়েন্টে ম্যাচ করবে, তখন এই ট্যানজেন্টটা ড্র হচ্ছে, ধরে নিলাম একটা সাই অ্যাঙ্গেল করেছে, তাহলে পি পয়েন্টটা যখন কোনো এক সময় ম্যাচ করবে, তাহলে কি হচ্ছে? এর লিমিটিং ভ্যালু, এর সীমাস্ত মানকে, দ্যাট ইজ ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্স টু 0 হবে। যখন এই পয়েন্টটা এখানে চলে আসবে, তখন ডেল এক্সের মানটা কত হচ্ছে? ডেল এক্সের মানটা টেন্স টু 0 তে যাচ্ছে। একদম যদি কিউ পয়েন্টটা যদি পি পয়েন্টে চলে আসে, তাহলে ডেল এক্সের মানটা কত হচ্ছে? 0, প্রায় 0-র কাছাকাছি। তাহলে ডেল এক্স টেন্স টু 0, ডেল ওয়াই বাই ডেল এক্স, এখানে এক্স মাইনাস স্মল এক্স। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই লিমিট ডেল এক্স টেন্স টু 0, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু কত হবে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। এটাই হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। ওয়াই মাইনাস স্মল ওয়াই, এটাকে ন্যাচারালি আমরা x1, y1 পয়েন্টে যদি হয়, তাহলে কি হচ্ছে? ওয়াই মাইনাস স্মল y1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স অ্যাট দ্য পয়েন্ট x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এটা x, y বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আর এটা x, y বিন্দুতে এটা স্পর্শকের সমীকরণ। এটাই হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার কি বলছে? ইকুয়েশন অফ নর্মাল, অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণ আমরা কি করে বের করব? অভিলম্বের সমীকরণ, আচ্ছা, এই স্পর্শকটার সঙ্গে অভিলম্বটা কেমন আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এর প্রবণতা আর ওই অভিলম্বের প্রবণতার গুণফল কত হবে? মাইনাস।
তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর সঙ্গে কত গুণ করলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই গুণ করলে -1 আসবে, তাই না? তাহলে অভিলম্বের এর যে অভিলম্বটা দেওয়া আছে, অভিলম্বের প্রবণতা কত? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে অভিলম্বের সমীকরণ কি দাঁড়াচ্ছে? অভিলম্বের সমীকরণ y মাইনাস স্মল y ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। এখানে কি ছিল? ডিওয়াই বাই ডিএক্স, আর অভিলম্বের সমীকরণে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইন্টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমাদের কিন্তু একদম মাথায় রাখতে হবে y মাইনাস y1 ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস x1 এটা স্পর্শকের সমীকরণ, আর y মাইনাস y1 এটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, এটা x, y পয়েন্টে, এটা x, y বিন্দুতে। কিন্তু যদি x1, y বিন্দুতে অভিলম্বের সমীকরণ চাই তাহলে কত হবে? y মাইনাস y1 dx বাই dy কত পয়েন্ট? x1, y1 পয়েন্ট ইন্টু x মাইনাস x1। পরিষ্কার বোঝা গেছে? y মাইনাস y1 ইন্টু মাইনাস dx বাই dy এই পয়েন্টে x মাইনাস x1, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কোনো একটা কার্ভের ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব দেখা যাক। সাপোজ একটা কার্ভ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বলছে এই x1, y1 এই বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশনটা ফাইন্ড আউট করো। ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কার সাপেক্ষে করছি? x এর সাপেক্ষে। তাহলে 2x 2y dy বাই dx, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হচ্ছে? 0। তাহলে এখান থেকে কত হচ্ছে? dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই, ইমপ্লাইজ কত হচ্ছে? dy বাই dx কত বিন্দুতে? x1, y1 বিন্দুতে। তাহলে কত হচ্ছে? মাইনাস x1 বাই y1। এটা হলো আমার প্রবণতা। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? y মাইনাস y1 এই বিন্দুতেই ইকুয়াল টু dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট x1, y1 ইন্টু x মাইনাস x1। তাহলে কত হচ্ছে? y মাইনাস y1 এর মানটা কত? এর মান হচ্ছে মাইনাস x1 বাই y1। তাহলে মাইনাস x1 বাই y1 ইন্টু x মাইনাস x1। এবার মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? y1, তাই না? y1 মাইনাস y1 এর স্কোয়ার। এবার এটার সাথে এটা গুণ করলে মাইনাস x1, এটার সাথে এটা গুণ করলে প্লাস x1 এর স্কোয়ার। তাহলে এবার এই পার্টটাকে এদিকে নিয়ে আসো। x1 মাইনাস আছে, তাহলে এদিকে আসলে কী হবে? প্লাস হবে। তাহলে x1 এখানে কত হচ্ছে? প্লাস y1 ইকুয়াল টু এখানে কত হচ্ছে? x1 স্কোয়ার, আর এখানে কত হচ্ছে? y1 স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো x1 প্লাস y1 ইকুয়াল টু এর জায়গায়, যেহেতু এই পয়েন্টটা এই বৃত্তের উপরে অবস্থিত তাহলে স্যাটিসফাই করবে, তাই x এর জায়গায় x1 বসালে x1 স্কোয়ার, আর y এর জায়গায় y1 বসালে y1 স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি স্কোয়ার, এই যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, তাহলে এর জায়গাটায় আমরা লিখতে পারি a স্কোয়ার। এটাই হচ্ছে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে যে কোনো কার্ভের ক্ষেত্রে আমরা কিন্তু স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। ঠিক একই রকমভাবে যদি এটা অভিলম্বের সমীকরণ চায়, স্পর্শকের সমীকরণ না বলে যদি অভিলম্বের সমীকরণ চায়, তাহলে অভিলম্বের সমীকরণের জন্য এইখান থেকে আমাকে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বের করতে হবে। মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট x1, y1। তাহলে কত হচ্ছে? মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে y1 বাই x1 হলো। এবার অভিলম্বের সমীকরণটা কি হচ্ছে? নর্মালের সমীকরণ। এবার নর্মালের ইকুয়েশনটা কি হচ্ছে? অভিলম্বের সমীকরণ। তাহলে নর্মালের ইকুয়েশনটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান কত? y1 বাই x1, এবার x মাইনাস x1। এবার এটা গুণ করলে কত হচ্ছে? y x1 মাইনাস x1 y1, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? x y1 মাইনাস x1 y1। এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস x y1 প্লাস y x1, এটাকে ওইদিকে নিয়ে গেলে এটা কেটে যাচ্ছে, তাই না?
কেটে গেলে পড়ে থাকছে এটাই। তাহলে এটাই হচ্ছে আমাদের নর্মালের ইকুয়েশন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে যে কোনো কার্ভের ক্ষেত্রে আমরা স্পর্শকের সমীকরণও বের করতে পারবো এবং অভিলম্বের সমীকরণও বের করা যাবে। ক্লিয়ার বোঝা গেছে? এবার বলছে লেন্থ অফ টেনজেন্ট। লেন্থ অফ টেনজেন্ট, লেন্থ অফ টেনজেন্ট স্পর্শকের দৈর্ঘ্য। কি? স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? সাপোজ একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা নিলাম আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই বৃত্তের সমীকরণটা নিলাম। তাহলে এই বৃত্তের সমীকরণে এটা সেন্টার, মনে করো এই জায়গাটায় টাচ করে যাচ্ছে, তাই না? এটা সি নাম দিলাম, এটা পি নাম দিলাম, এটা টি নাম দিলাম। তাহলে স্পর্শকের দৈর্ঘ্যটা কি? পিটি। তাহলে এখানে সেন্টার কত? এই বৃত্তের সেন্টার কত? তাহলে বৃত্তের সেন্টারটাকে সাজাতে গেলে সাজাতে হবে একটু। কত হবে? এক্স স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স, বি বলতে কত? জি, প্লাস জি স্কোয়ার। ঠিক একই রকমভাবে ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার। এখানে প্লাস জি স্কোয়ার আর প্লাস এফ স্কোয়ার করেছি, তাহলে মাইনাস জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার। আর এখানে কত আছে? প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? এক্স প্লাস জি এর হোল স্কোয়ার, আর এখান থেকে এটুকুনি কী দাঁড়াচ্ছে? ওয়াই প্লাস এফ এর হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে এখান থেকে এটুকুনি। এবার দেখো এই যে মাইনাস জি স্কোয়ারটা এদিকে আসলে কী হবে? প্লাস জি স্কোয়ার। মাইনাস এফ স্কোয়ারটা এদিকে আসলে কী হবে? প্লাস এফ স্কোয়ার। আর প্লাস সিটা এদিকে আসলে কী হচ্ছে? মাইনাস সি। তাহলে আমরা সূত্রটা কি জানি? এক্স মাইনাস মাইনাস জি, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর রুট করে স্কোয়ার। তাহলে সেন্টারটা কি দাঁড়াচ্ছে? সি সেন্টারটা কত দাঁড়াচ্ছে? মাইনাস জি কমা মাইনাস এফ। মাইনাস জি কমা সেন্টারটা সি হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। আর সিটি কত হচ্ছে? সিটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত হচ্ছে? রুটের মধ্যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার এটার স্থানাঙ্ক তো মাইনাস জি কমা মাইনাস এফ। এ পি এর স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1 কমা y1, তাই না? পি এর স্থানাঙ্ক x1 কমা y1। তাহলে এইখান থেকে পিসি কত হবে? পিসি হবে রুটের মধ্যে এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার, x1 মাইনাস এ প্লাস জি তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস এ y1 মাইনাস এ প্লাস এফ এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এইবার এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? পিসি। তাহলে অতিভুজ যদি পিসি হয়, আচ্ছা উপর থেকে একটু মুছে দিচ্ছি। অতিভুজ যদি পিসি হয়, পিসি তাহলে কত হচ্ছে? পিসি স্কোয়ার ইকুয়াল টু পিটি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার। আমাদের কি নির্ণয় করতে বলেছে? পিটি, লেন্থ অফ টেনজেন্ট, স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে পিটি তার স্কোয়ার আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে পিটি এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার। এবার পিসি তার স্কোয়ার ভ্যালু, পিসি এটার স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। x1 প্লাস জি এর হোল স্কোয়ার প্লাস y1 প্লাস এফ এর হোল স্কোয়ার মাইনাস সিটি কত দেওয়া আছে? সিটি আমরা বের করেছি, এই যে সিটি স্কোয়ার, তার মানে এখানে হচ্ছে প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এবার এটাকে সিম্পলিফাই করা যাক একটু। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে x1 স্কোয়ার প্লাস 2ab 2gx1 প্লাস জি স্কোয়ার, তাই তো? প্লাস এখান থেকে কত হচ্ছে? y1 স্কোয়ার প্লাস 2f y1 প্লাস এফ স্কোয়ার। এখানে হচ্ছে মাইনাস জি স্কোয়ার
মাইনাস এপি স্কোয়ার মাইনাস এ প্লাস সি। তাহলে এখানে দেখো মাইনাস জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার কাটবে, মাইনাস এপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার কাটবে। তাহলে এখানে কত হচ্ছে, পিটি ইকুয়াস টু কত হচ্ছে, রুটের মধ্যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস কত হচ্ছে সি। তাহলে যে কোনো কার্ভের ক্ষেত্রে দেখো বৃত্তের সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এখানে পি এর কোঅর্ডিনেটটা কত ছিল, পি এর স্থানাঙ্ক ছিল x1, y1। একটা জিনিস মাথায় রাখবে, দেখো এই কার্ভটাই কিন্তু এখানে বসে গেছে, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি, এটাই কিন্তু বসে গেছে, জাস্ট পয়েন্টটা স্যাটিসফাই করে গেছে। তো তোমাদের এত বড় থিওরি মনে রাখার দরকার নাই, জাস্ট একবার শুধু বুঝে নেবে। কিন্তু যখন আমরা ডাইরেক্ট ম্যাথ করব, কোনো একটা পয়েন্ট থেকে যখন বলবে, পয়েন্টটা ডাইরেক্ট কার্ভটাতে স্যাটিসফাই করে দেবো এবং রুটের মধ্যে করে দেবো। যেমন একটা এক্সাম্পলের সাহায্যে বলি আমি, এটা বোঝা গেছে। মনে করো দেওয়া আছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে 2,3 বিন্দু থেকে, এত বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য কার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। এত বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, লেন্থ অফ টেনজেন্ট, লেন্থ অফ টেনজেন্ট হবে রুটের মধ্যে, এক্সের জায়গায় বসবে 2 তার মানে 2 স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় বসবে কত 3 তার মানে 3 স্কোয়ার, আর 9টা এইদিকে আসবে -9। এই পয়েন্টটা স্যাটিসফাই করে যাবে এবং রুটের মধ্যে হবে। তাহলে 3 থেকে 9, 9 কাটবে, তাহলে রুটের মধ্যে কত হচ্ছে 4 মানে 2, এত একক। তার মানে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। ক্লিয়ার, বোঝা গেছে। তারপরে কন্ডিশন অফ টেনজেন্সি, কন্ডিশন অফ টেনজেন্সি, কন্ডিশন অফ টেনজেন্সি, স্পর্শক হওয়ার শর্ত, স্পর্শক হওয়ার শর্ত। তাহলে যে কোনো একটা ম্যাথের সাহায্যে আমি দেখাচ্ছি যে কন্ডিশন অফ টেনজেন্সি, স্পর্শক হওয়ার শর্তটা কেমন। সাপোজ একটা ম্যাথ নিলাম, আচ্ছা আমি সাপোজ একটা স্ট্রেট লাইন নিলাম এলএক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1, এত সরল রেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই অধিবৃত্তের স্পর্শ হওয়ার শর্ত। কি শর্তে স্পর্শ করবে বলছে, এলএক্স প্লাস এম ওয়াই ইকুয়াল টু 1, এত সরল রেখা এত অধিবৃত্তকে কি শর্তে স্পর্শ করবে। তাহলে এই অধিবৃত্তের স্পর্শকটা বের করব, সেটা এর সঙ্গে আইডেন্টিক্যাল। কারণ যদি এই সরল রেখাটি এই অধিবৃত্তটিকে স্পর্শ করে, তাহলে কোনো একটা পয়েন্টে তো স্পর্শ করবে, তাহলে এর যে স্পর্শকটা বের করব সেই স্পর্শকটার সঙ্গে এটা আইডেন্টিক্যাল। তাহলে এর স্পর্শকের সমীকরণটা কত হবে, ডেরিভেটিভ করলে 2y dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 4a, ইমপ্লাইজ dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে 2a বাই y। কত পয়েন্টে, আমি ধরে নিলাম x1, y1 পয়েন্টে, একবারে বসিয়ে দিলাম y1, তাই তো। আমি ধরে নিলাম যে কত x1, y1, যে এত সরল রেখা এত বিন্দুতে এত অধিবৃত্তের স্পর্শক। তাহলে এই বিন্দুতে যদি স্পর্শক হয়, তাহলে স্পর্শকের সমীকরণটা কত হচ্ছে y মাইনাস y1 dy বাই dx এর মান কত 2a বাই y1 ইন্টু x মাইনাস x1। এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 2ax মাইনাস 2ax1। এবার এই y1 এর জায়গায় এখানে যদি আমি এই পয়েন্টটা স্যাটিসফাই করাই, তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 4ax1। তাহলে এই জায়গাটায় আমি y1 এখানে বসাতে পারি 4ax1 ইকুয়াল টু কত হচ্ছে 2ax মাইনাস 2ax1। পরিষ্কার বোঝা গেছে।
এবার এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, এক্স এর সহগটাকে, এক্স ইন্টু কত হচ্ছে 2a, এখানে কত হচ্ছে y1, আর এটা এখান থেকে 2ax1 কাটবে, তাহলে ইকুয়াল টু থাকছে 2ax1। এই যে স্পর্শক, আর আমি ধরে নিয়েছি এই সরলরেখাটি এই অধিবৃত্তের স্পর্শক, তাহলে এই স্পর্শক আর এই স্পর্শক কি একই, তাহলে কম্পেয়ার করলে কত হচ্ছে এক্স এর সহগ 2a, এক্স এর সহগ 2a, এখানে এক্স এর সহগ কত l, এখানে y এর সহগ কত y1, এখানে y এর সহগ কত m, এখানে কনস্ট্যান্ট কত দেওয়া আছে 2ax1, এখানে কনস্ট্যান্ট কত দেওয়া আছে 1। তাহলে এইখান থেকে যদি এবার y এর মানটা y1 এর মানটা বের করি, তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে 2am/l, আর x1 কত হবে, এইটার সাথে এটা কম্পেয়ার করো, দেখো 2a আর 2a কাটবে, তাহলে x1 ইকুয়াল টু কত হচ্ছে 1/l, 2a আর 2a কাটছে, তাহলে কত হচ্ছে 1/l। এই বিন্দুটি কার উপরে আছে, এই কার্ভটার উপরে আছে, তাহলে স্যাটিসফাই করে দিতে হবে, তাহলে y1 স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x1। এবার y1 এর জায়গায় কত বসাবো 4a স্কোয়ার m স্কোয়ার, এই যে y1 স্কোয়ার আছে তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 4a স্কোয়ার m স্কোয়ার বাই l স্কোয়ার, 4a স্কোয়ার m স্কোয়ার বাই l স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 4a, আর x1 এর জায়গায় কত হবে 1/l, তাহলে একটা l কাটবে, 4 কাটবে, একটা a কাটবে, তাহলে a m স্কোয়ার ইকুয়াল টু l। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি কন্ডিশন অফ টেনজেন্সি, স্পর্শক হওয়ার শর্ত, কোনো একটি সরলরেখা কোনো কার্ভের ক্ষেত্রে স্পর্শক হওয়ার শর্ত। সেটা শুধু অধিবৃত্তের ক্ষেত্রে নয়, সেটা বৃত্তের ক্ষেত্রে হতে পারে, পরাবৃত্তের ক্ষেত্রে হতে পারে, উপবৃত্তের ক্ষেত্রেও হতে পারে, শুধু এই লাইনটা চেঞ্জ হবে এবং এই কার্ভগুলো চেঞ্জ হবে, কন্ডিশন কিন্তু প্রসেস কিন্তু একই রকমভাবে আমাদের করতে হবে। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ট্যানজেন্ট এন্ড নরমালের যে কনসেপ্টের ভিডিও, সেই ভিডিওটা আমি আজকে এর মধ্যেই কমপ্লিট করলাম। তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমাদের জন্যই ভিডিওগুলো খুব যত্ন সহকারে বানানো হচ্ছে, অবশ্যই ভিডিওগুলো উপভোগ করো। ধন্যবাদ।